আজকে ইন্ডিয়া ভ্রমণের আমাদের তৃতীয় দিন। আজকে আমরা যাচ্ছি দিল্লি থেকে আগ্রা। আগ্রার তাজমহল, মেহতাববাগ, ইমাদুদ্দৌলার সমাধি এবং রেড ফোর্ট আমরা ঘুরে দেখব ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ থেকে যাওয়া আসার ট্রেনের টিকিট করে নিয়ে এসেছিলাম। যাওয়ার সময় নন এসি এবং আসার সময় এসিতে। সকালে আমাদের ট্রেনের টিকিট ছিল সকাল 7:20-এ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো আমাদের ট্রেন লেট হয়েছে। আসার সময় আমরা সন্ধ্যা 7টার সময় আগ্রা ক্যান্টনমেন্ট থেকে এই সেম ট্রেনেই হোসিয়ারপুর আগ্রা এক্সপ্রেসে আমরা আবার ব্যাক করব। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আগ্রাতে যারা ট্রেনে যাবেন, ট্রেন থেকে আগ্রা স্টেশনে নামার পরেই সেখানে বিভিন্ন ধরনের দালাল এবং ট্যাক্সি ড্রাইভাররা আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে যে যেন আপনি তাদের ট্যাক্সিতে করে যান। সেক্ষেত্রে তারা 150 টাকা, 200 টাকা ইত্যাদি আপনার কাছ থেকে ভাড়া চাবে। কিন্তু অবশ্যই এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে আগ্রা স্টেশন থেকে বের হলেই একেবারে গেটের কাছেই সরকারি ইলেকট্রিক বাস পাওয়া যায়। সেই বাসে করে যদি আপনারা তাজমহলে অথবা রেড ফোর্টে যেখানেই নামেন না কেন, মাত্র 20 টাকা করে নেবে এবং পুরো বাসটা হচ্ছে এসি বাস। কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। মাত্র 20 টাকা করে টিকিট কেটে আপনারা সুন্দর মতো আপনারা চলে যেতে পারবেন। আপনি যদি আগ্রার রেড ফোর্টে নামেন সেই ক্ষেত্রেও 20 টাকা দেবেন, আর যদি আপনি তাজমহলের গেটের সামনে নেমে যান, ওয়েস্ট গেটের সামনে, সেক্ষেত্রেও আপনার টিকিটের দাম নেবে 20 টাকা। এখন আমরা চলে এসেছি রেড ফোর্টের একেবারে গেটের সামনে। এখান থেকে আমরা টিকিট কেটে তারপরে আমরা ভেতরে যাব। বাকি কথা আপনাদের সাথে সেখানে হচ্ছে। টোটো একেবারে আমাদেরকে গেটের সামনে এনে নামিয়ে দিয়েছে, যেখানে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার ওইখানে দুই ধরনের আছে, মানে কাউন্টার। একটা হচ্ছে ফরেন ট্যুরিস্ট এবং যারা কিনা সার্কভুক্ত দেশ, যারা সার্কভুক্ত দেশের তাদের জন্য হচ্ছে 85 টাকা, আর যারা ফরেনার তাদের জন্য 600 টাকা, আর ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 50 টাকা। আমি 50 টাকা করে টিকিট কেটেছি। আমার আগের ভিডিওগুলোতেও আমি বলেছি, যদি আপনি মোটামুটি মানের একটু হিন্দি বলতে পারেন তাহলে আপনি 50 টাকার টিকিটও আপনি নিতে পারবেন এখান থেকে। আচ্ছা, এখন আমরা যে গেট দিয়ে প্রবেশ করব, এই গেটটা হচ্ছে অমর সিং গেট। এটার পুরো নাম হচ্ছে অমর সিং রাথোর গেট অ্যাকচুয়ালি। তো এইটার একটা মজার ইতিহাস আছে, ইতিহাসটা বলে তারপরে আমরা এটার ভিতরে প্রবেশ করব। তো অমর সিং উনি সম্রাট শাহজাহানের একটা ব্রিগেডের প্রধান ছিলেন হচ্ছে অমর সিং। তো অমর সিং একবার সম্রাট শাহজাহানের এক মন্ত্রীকে হত্যা করে ওইখান থেকে তার ঘোড়াসহ লাফ দিয়ে তারপরে এইখানে এসে পড়েন। তো তার বাহাদুরির ওপরে, মানে তার বাহাদুরি দেখে সম্রাট শাহজাহান এরপরে এই দরজার নামকরণ করেন অমর সিং গেট। তো এই গেটটা অ্যাকচুয়ালি, মানে এই যে চারপাশের যে ওয়াল, এটা 70 ফিটের মতো উঁচু। আর দিল্লির যে লালকেল্লা, সেই লালকেল্লার যে বাহিরের যে ওয়ালটা, এটার উচ্চতা হচ্ছে 100 ফিট, তার থেকে এটা 30 ফিট নিচে। আর এই যে জায়গাটা, এই যে এটা ছিল জলাশয়, এখন তো এখানে পানি নাই। আর এখন আমরা যেখানে আছি এইখানে, এইটা পুরোটা ওই যেরকম চেন দিয়ে যে টানা দরজা, মানে লোহার পাতের দরজা ছিল এখানে পুরোটা। তো যখন কিনা মানে ভিতরে ঢোকার পরে শত্রুপক্ষ এলে তখন এই চেন টেনে দরজাটা উঠিয়ে ফেলা হতো, তখন এই মাঝখানটা ফাঁকা হয়ে যেত। আর এইখানে পানি থাকতো প্রচুর, আর এই পানিতে কুমির থাকতো যাতে শত্রুপক্ষ ভেতরে প্রবেশ করতে না পারে। তো এখন আমরা ভেতরে যাব। আর তাজমহলে আমাদেরকে তো ট্রাইপড, তারপরে এক্সটার্নাল মাইক কোনো কিছু নিতে দেয়নি। তো এইখানে কী অবস্থা হয় সেটা জানি না। তো ভেতরে ঢোকার সময় চেকিং হচ্ছে, চেকিংটা দেখে তারপরে আপনাদেরকে জানাবো। অ্যাকচুয়ালি এইটা মুঘলরা আসার আগেও এইখানে একটা কেল্লা ছিল। পরবর্তীতে সম্রাট আকবর উনি এটাকে পরিবর্ধন করেন, এই জন্য এটার নাম কিল্লায়ে আকবরী অথবা আগ্রার লাল কেল্লাও বলা হয় এটাকে। আর এমনিতে আপনারা গুগলে সার্চ দিলে পাবেন আগ্রা ফোর্ট এরকম। এই যে ডিজাইনগুলো দেখছেন, দেখা যাচ্ছে কি না এত দূর থেকে, ডিজাইনগুলোর মধ্যে মানে এখন অনেক জায়গায় তো ভেঙে গেছে। তো আগে এগুলোর মধ্যে রূপো, তারপরে স্বর্ণ, এগুলোর অনেক কারুকাজ করা ছিল। এগুলো এখন নেই, এগুলো সব খুলে নিয়ে গেছে। কিছু ব্রিটিশরা নিয়ে গেছে, আর কিছু বিভিন্ন যারা ছিল মারাঠারা, ওরাও কিছু নিয়ে গেছে। যেমন দিল্লির লালকেল্লাতে যেটা ছিল, যে বিভিন্ন স্বর্ণ রূপার যে ডিজাইন করা ছিল, ঝালরগুলো ছিল, এগুলো যখন কিনা আফগানিস্তানের দুররানি যখন আক্রমণ করে, তখন তার ব্যয় মেটানোর জন্য মারাঠারা ওগুলো সব খুলে নিয়ে গিয়ে তারপরে বিক্রি করে সেগুলো
থেকে অর্থ নিয়ে আর কি যুদ্ধের ব্যয় মিটিয়েছিল আর কি। তো ঠিক সেরকম এগুলো বিভিন্ন সময় বিভিন্ন যারা আক্রমণ করেছিল তারা, পাশাপাশি ইংরেজরাও খুলে নিয়ে গেছে। আর এইখানে একটা জিনিস দেখেন, ওই যে ওখানে উল্টানো হেলমেটের মতো মানে চিমনির মতো দেখা যাচ্ছে, ওগুলো ছিল অ্যাকচুয়ালি যে সৈন্য বাহিনী যদি এর মধ্যে প্রবেশ করে তখন ওইখান থেকে গরম তেল ঢালা হতো। তো আমরা এখন আস্তে আস্তে ভেতরের দিকে যাব। এটা হচ্ছে কেল্লাতে প্রবেশের মূল পথ। আর এই যে দেখছেন এটা মানে এই টাইলসগুলো এমনভাবে করা, এটা এরকম করার মানেটা হচ্ছে যে যখন হাতি অথবা ঘোড়া এগুলো যখন এদিক দিয়ে যাবে তখন যেন মানে পিছলে পড়ে না যায়, সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছিল। আর আপনারা খেয়াল করতেছেন কিনা যে এটা কিন্তু অনেকটা ঢালু। এই ঢালু হওয়ার কারণ হচ্ছে যে যদি কোনোভাবে শত্রুপক্ষ এই দরজা দিয়ে ঢুকেও যায়, তবুও ওইখান থেকে বড় বড় পাথরের যে গোলা মানে পাথরের বল, সেগুলোর মধ্যে তেল দিয়ে আগুন ধরিয়ে তারপরে ওইখান থেকে ছেড়ে দেওয়া হতো। আর এইখান দিয়ে শত্রুর যে পায়ে হাঁটা যেসব পদাতিক বাহিনী অথবা হাতি ঘোড়ার মধ্যে যেসব পদাতিক বাহিনীরা ছিল সেগুলো, থ্যাংক ইউ, তো হাতি ঘোড়া যেগুলো ছিল সেগুলো যাতে মানে উপর দিকে এগুতে না পারে। আর ওই দুই পাশ থেকে বাহিনী তারা তীর ছুটতো। আর এই যে নালার মতো একটু একটু করে বের করা, এগুলো দিয়ে হচ্ছে গরম তেল ঢালা হতো। আর এই যে যেগুলো দেখছেন, যেটা আমি বলছিলাম যে তাজমহলে কিন্তু মানে যদিও মার্বেল পাথরের, কিন্তু পুরোটা কিন্তু পিরামিডের মতো পাথরের উপর পাথর, মার্বেল পাথর বসিয়ে করা হয়নি। তার ভেতরে হচ্ছে এই যে ইটটা আছে, এই ইট বা টাইলস, এটা হচ্ছে লাহোরি ইট বলে, লাহোরি টাইলস ইট। এগুলো তাজমহলেও ব্যবহার করা হয়েছে, তার উপরে হচ্ছে ওই মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। আর এটাতে আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে ইকো সাউন্ড হয়, মানে আপনি যে কোনো এক জায়গায় যদি আপনি শব্দ করেন তাহলে এটা প্রতিধ্বনিত হয়ে চারপাশ থেকে শোনা যাবে, যার জন্য যদি কেউ ওইখান দিয়ে যদি প্রবেশ করে তাহলে ঘোড়ার খুরের শব্দে মানে দূরের থেকে মানে যারা পাহারাদার থাকবে তারা বুঝতে পারবে যে কেউ একজন প্রবেশ করছে। এইটা হচ্ছে জাহাঙ্গীর মহল আর আকবরী মহল, এই দুইটাই এখানে। আর এই যে আমাদের সামনে যে বিশাল বড় সে একটা বাথটাব, এইটা অ্যাকচুয়ালি সম্রাট জাহাঙ্গীর যখন জন্মগ্রহণ করছিলেন তখন রাজস্থানের এক রাজা এটা উপহার দিয়েছিলেন তাকে। এটা বাইরে বের করে এনে রাখা হয়েছে, এইখানে উনি গোসল করতেন। এইটার চারদিকের যে ডিজাইনগুলো, জানালার যে ডিজাইনগুলো অথবা দরজার ওপরের যে নকশাগুলো, এগুলো এখনও মোটামুটি অটুট আছে, কোথাও খুব একটা ক্ষতি হয় নাই। আর যতটুকুই ক্ষতি হয়তো হয়েছিল পরবর্তীতে এগুলো সব আবার মানে ঠিকঠাক করা হয়েছে। পুরোটা জুড়ে হচ্ছে লাল বেলে পাথরের, আর মাঝখানে মাঝখানে মার্বেল পাথরের কিছু কাজ করা আছে। উপরে হচ্ছে তার শোবার ঘর, আর নিচে এটা হচ্ছে খাবার দাবারের ঘর। আর এই যে জায়গাটা, এই জায়গাটাতে নাচ গান হতো। আর এই সবগুলো ঘরে তার যে উপপত্নী বলেন আর তার দাসী বলেন, তার মনোরঞ্জনের জন্য এরা সবাই এখানে থাকতো। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাতে আগে যখন রাজা বা বাদশাহ উনি কোনো যুদ্ধ থেকে ফিরতেন বিজয়ীর বেশে, তখন ওপর থেকে ফুল চন্দন এগুলো ছুঁড়ে মারা হতো, তার উপরে ফুলের পাপড়ির বর্ষণ হতো। আর দুই পাশে ঢাকিরা থাকতো বাদ্য যন্ত্র নিয়ে, তারা বাদ্যযন্ত্র বাজাতো, ওয়েলকাম করতো রাজাকে। আর এই হচ্ছে আমরা মূল যে লাল কেল্লা, সেই কেল্লাতে আমরা প্রবেশ করলাম, আগ্রার কেল্লা, কেল্লায়ে আকবরী যেটাকে বলা হয়। আমরা যাব ওই দিকে, ওইটা হচ্ছে দেওয়ানে আম, দেওয়ানে আমের পরে হচ্ছে খাসমহল, শীষমহল,
বিভিন্ন আরও অনেকগুলো মহল আছে, আমরা সেই সবগুলো মহল আমরা দেখার চেষ্টা করব। এই পুরো যে আগ্রার লালকেল্লা, এই লালকেল্লার মধ্যে মাত্র অল্প একটু অংশ এখন দর্শনার্থীদের জন্য খোলা আছে, বাকি অংশটা বন্ধ। বন্ধ বলতে ওইটা ক্যান্টনমেন্টের জন্য বরাদ্দ, আর্মিদের জন্য বরাদ্দ। এখন আমরা আছি দেওয়ানে আমে। ওই জায়গাটাতে সম্রাটের সিংহাসন থাকতো। আর দেওয়ানে আমের যে ডিজাইন, এটা মূলত বলা যায় যে দিল্লির লাল কেল্লা বা এইখানে বা অন্যান্য যে কোনো অঞ্চলের যে বড় বড় কেল্লার মধ্যে যে দেওয়ানে আম, তার ডিজাইন প্রায় সেমই বলা চলে। আর এখান থেকে মূলত বলা যায় যে 3 জন সম্রাট সমগ্র হিন্দুস্তান শাসন করেছেন, তার মধ্যে আকবর। যদিও আকবর মাঝখানে 15 বছর উনি ছিলেন ফতেপুর সিকরিতে রাজধানী স্থানান্তর করেন, পরে আবার এখানে ট্রান্সফার করে নিয়ে আসেন। উনি মোটামুটি 47-48 বছর শাসন করেন, তার মধ্যে 15 বছর ফতেপুর সিকরি থেকে, বাকিটা সময় আগ্রা থেকে। এরপরে সম্রাট জাহাঙ্গীর, উনি পুরোটা সময় জুড়েই এখান থেকেই শাসন করেন, কারণ তখনও পর্যন্ত দিল্লি লালকেল্লা তৈরি হয় নাই। এরপরে শাহজাহান মমতাজ মারা যাওয়ার আগ পর্যন্ত এখানেই ছিলেন। এরপরে যখন ঔরঙ্গজেব ক্ষমতা দখল করার পরে ঔরঙ্গজেব তাকে এখানে গৃহবন্দী করে এবং ঔরঙ্গজেব দিল্লি থেকেই শাসন করতেন। তো মূলত কম বেশি করে মিলিয়ে সম্রাট আকবর, জাহাঙ্গীর এবং শাহজাহান, এই 3 জন আগ্রা থেকে শাসন করতেন। তো আমরা ভেতর দিকে যখন যাব তখন আমরা সম্রাট জাহাঙ্গীরের আরও অনেকগুলো ঐতিহাসিক জায়গা আমরা দেখব। আর পাশাপাশি সম্রাট শাহজাহান যেখানে বন্দী ছিলেন, তারপরে যেখান থেকে মানে তার 2 মেয়ে যেখানে থাকতেন সেগুলো আমরা দেখব। সম্রাট জাহাঙ্গীর যেখানে বসে তার স্ত্রীর সাথে নূরজাহানের সাথে সময় কাটাতেন, সেই জায়গাগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। আমরা এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটাতে খুব সুন্দর একটা বাগান ছিল, আঙ্গুরের একটা বাগান ছিল। সম্রাট জাহাঙ্গীরের 3টা জিনিস খুব প্রিয় ছিল, একটা হচ্ছে ওম্যান, ওয়ার এবং ওয়াইন, এরকম বলা হয় আর কি। তো কাশ্মীর থেকে মাটি এনে সরাসরি এই পুরো জায়গাটা উনি মানে একেবারে ভরে ফেলছিলেন কাশ্মীরের মাটি দিয়ে, কারণ কাশ্মীরের মাটিতে আঙ্গুর ফল খুব ভালো হয়। তো পরে উনি এখানে আঙ্গুর গাছ লাগিয়েছিলেন, সুন্দর করে আঙ্গুর বাগান করেছিলেন। আর উনি নূরজাহানের সাথে ওইখানে বসে গল্প করতেন আর আঙ্গুর ফল খেতেন। এখনও কিছু আঙ্গুর ফলের গাছ আছে, ওই যে দেখা যায় অল্প কিছু আঙ্গুর ফলের গাছ আছে এখনও। আচ্ছা, দূরে তাজমহল দেখা যাচ্ছে। তো এখন তো একটু ছোট দেখা যাচ্ছে দূরের থেকে, কিন্তু এইটা এক ধরনের হ্যালুসিনেশন বলা যায়। তো আমরা আরেক জায়গা থেকে দেখব এই একই মানে কেল্লা থেকে, বাট তখন কিন্তু আবার বড় দেখা যাবে। সেইটা এক ধরনের আসলে কি দৃষ্টির ভ্রম। তো সেটা কেন হয় আমি ওই জায়গা থেকে যখন আপনাদেরকে দেখাবো তখন বলবো বিষয়টা। একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে। এখানে যদি আমরা মানে জোরে শব্দ করি, কীরকম শব্দ হচ্ছে, আর যদি আমরা এইখানে এসে আবার অনুরূপ শব্দ করি, এর মানে হচ্ছে এর ভিতরটা হচ্ছে ফাঁপা, আর ওর ভিতরটা কোনো ফাঁপা নাই। এর ভিতরটা ফাঁপা রাখা হয়েছে এই কারণে যাতে ভেতরে পানি দেওয়া যায়, আর পানি দিলে রুমটা যাতে ঠান্ডা থাকে। মানে কি একটা আর্কিটেকচার মানে ওই সময় তারা তৈরি করছে বলার বাইরে, মানে এত প্ল্যান করে সব কিছু করা হয়েছে। অনেক জায়গায় অনেক নকশা একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও যা আছে মানে অসাধারণ সব কারুকাজ। এগুলো এখনকার দিনে মানে এগুলোর যে কারিগর পাওয়াই তো মুশকিল। সারা ভারতবর্ষ খুঁজে হয়তো 1-2 জন জীবিত পাওয়া যাবে কি না। এই পুরো যে কেল্লাটা এটা করা হয়েছিল লাল বেলে পাথর দিয়ে, রাজস্থান থেকে আনা হয়েছিল এটা। এইখানে যে জায়গাটা মাঠটা দেখতেছেন, এই মাঠে এখানে নারীদের জন্য মানে মুঘল যে অভিজাত নারী তাদের জন্য এর ভেতরে একটা বাজার বসতো। এই বাজারকে বলা হয় মিনা বাজার।
আর সম্রাট এখানে অনেক সময় বসে বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূতরা আসতেন তাদের সাথে বসে মিটিং করতেন। উনি এইখানে বসতেন আর তার সভাসদরা এইখানে বসতো, তারা এইখানে বসে তারপরে উনি তাদেরকে সাক্ষাৎ দিতেন। আর এই যে পাটাতন্ত্র দেখতেছেন, যেটা একটা চৌকির মতো, এটা হচ্ছে পুরোটা একটা পাথর কেটে বানানো। এটা একটা দুর্ঘটনা, এটা একটু ক্র্যাক হয়ে গেছে, বাট এটা হচ্ছে কোষ্ঠী পাথরের তৈরি। এই পুরোটাই হচ্ছে একটা কোষ্ঠী পাথর। ওই যে স্বর্ণ রূপা এগুলো মানে ঘষা দিয়ে আসল নকল যাচাই করার জন্য যে পাথর, সেই পাথর এটা পুরোটা মিলে হচ্ছে একটা। এইখানে বসে সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান তারা এখানে বসতেন, বিভিন্ন দেশের যারা ডেলিগেট ছিলেন তাদের সাথে দেখা করতেন। আর এখান থেকেও খুব সুন্দর ওই যে দেখা যাচ্ছে তাজমহল। আমি আবারও বলি যে এইখান থেকে যতটুকু দেখা যাচ্ছে আর একটু পেছনে মানে আরেকটা জায়গায় গেলে সেখান থেকে আরও সুন্দর দেখা যাবে, আমরা সেই জায়গাটাতে যাব। আর এটা হচ্ছে দেওয়ানে খাস। এখানে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এখানে হতো। আর বাকি যে সিদ্ধান্তগুলো সেগুলো তো সাধারণ যেসব জেনারেল সিদ্ধান্তগুলো ছিল ওগুলো ছিল জেনারেল দেওয়ানে আমে, আর এটা হচ্ছে দেওয়ানে খাস। আচ্ছা, এখান থেকে তাজমহল কিন্তু একটু বড় দেখা যায়, এর কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে যে দৃষ্টিভ্রমের যে ব্যাপারটা। মানে যখন আপনি ওইখান থেকে দেখবেন তখন আপনার সামনে শুধুমাত্র তাজমহল থাকবে না, আপনার সামনে নদী থাকবে, জমি থাকবে, আনুষঙ্গিক আরও অনেক কিছু থাকবে। কিন্তু যখন আপনি এইখান থেকে দেখবেন তখন নদীটা এই যে ঘরগুলো আছে এই ঘরের নিচে পড়ে যাবে, শুধুমাত্র তাজমহলের যে মূল যে স্ট্রাকচার সেটা দেখা যাবে। যার জন্য এইখান থেকে যখন দেখবেন তখন তাজমহলটাকে বড় দেখা যাবে, আর যখন কাছে গিয়ে দেখবেন তখন দেখা যাবে তাজমহলটা ছোট, কারণ তখন দৃষ্টিসীমার মধ্যে আরও অনেক কিছু চলে আসবে। এই জন্য মিনাবাজার যখন বসতো তখন নূরজাহান ওই পাশটাতে বসতেন আর সম্রাট জাহাঙ্গীর এইখানটাতে বসতেন। বসে নিচে বড় বড় বল থাকতো, মানে বড় পাতিলা গামলার মতো। তো এইখানে বড় ছিপ ফেলে তারা মাছ ধরার প্রতিযোগিতা করতেন দুই পাশ থেকে বসে। আমার পেছনে আপনারা যে ভবনটা দেখছেন, এই যে এটা আগে স্বর্ণ দিয়ে মোড়ানো ছিল, এখন তো পেতল দিয়ে মোড়ানো ছিল। সম্রাট শাহজাহানের 2জন মেয়ে ছিল, সেই 2জন মেয়ের বিয়ে হয়নি। সেই 2 মেয়ের মধ্যে একজনের নাম ছিল রুশনারা। তো তারা 2জন 2 পাশে থাকতেন। আর এখান থেকে দেখা যায় খুব সুন্দর তাজমহল, খুব সুন্দর দেখা যায় এখান থেকে। দিল্লির লালকেল্লাতে যতটুকু না মার্বেল পাথরের কাজ আছে তার চাইতে 10 গুণ বেশি কাজ আছে এখানে। মানে প্রায় প্রত্যেকটা জায়গায়, মানে সম্রাট এবং সম্রাজ্ঞীর যতগুলো জায়গা আছে তার সব জায়গাতেই আপনারা মার্বেল পাথরের কাজ দেখতে পাবেন। আমরা এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে খাসমহল। তো এখানে এই যে খাসমহলটা, এটা মূলত সম্রাট শাহজাহানের মানে শোবার ঘর ছিল এটা। তো আমরা সেটা একটু ঘুরে দেখব। অসাধারণ সব কাজ, কারুকাজ। এগুলোর চারপাশে আগে স্বর্ণ এবং রূপার বিভিন্ন কাজ করা ছিল, এবং স্বর্ণ রূপার জরি দেয়া অনেক বড় বড় পর্দা ঝোলানো ছিল। এগুলো কিছুই এখন নাই। বিশেষ করে 18 শতকের দিকে যখন জাট রাজারা ভরতপুরের তারা আক্রমণ করে, তখন মূলত মানে এর ম্যাক্সিমামই এখান থেকে খুলে ফেলা হয়েছে। বাকি যতটুকুই ছিল সেগুলো আবার ইংরেজরা নিয়ে গেছে। তো হুবহু এই ধরনের সেম ভবন আমরা কিন্তু একটা খাসমহলের ওই পাশে দেখেছি, যেটা শাহজাহানের এক মেয়ে নামে, আর এটা হচ্ছে আরেক মেয়ে জাহানারা, তার নামে। তিনি এখানে থাকতেন। এখান থেকেও তাজমহল খুব সুন্দর দেখা যায়। এখন আমরা যাব সেই ঐতিহাসিক জায়গায় যেখানে সম্রাট শাহজাহানকে সম্রাট ঔরঙ্গজেব গৃহবন্দী করে রেখেছিলেন।
এই হচ্ছে সেই জায়গা যেখানে আওরঙ্গজেব তার বাবা সম্রাট শাহজাহানকে গৃহবন্দী করে রেখেছিলেন। এখান থেকেই উনি সারাদিন রাত ওনার প্রাণপ্রিয় স্ত্রী মমতাজের জন্য বানানো তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন। এগুলো আসলে কোনো রং না, এগুলো হচ্ছে দামি পাথর, যেগুলো আংটিতে বা গহনাতে ব্যবহার করা হয়। সেই সব পাথর অনেক জায়গায় খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে ফেলা হয়েছে, কিন্তু তারপরেও এখনও প্রচুর পরিমাণে আছে। তো একটা ভালো সময় কাটালাম এখানে। আসলে সেই সুদূর বাংলাদেশ থেকে এত দূর এসে একটা জায়গা ঠিকঠাক মতো সুন্দরভাবে কোনো ধরনের ঝামেলা ছাড়া ঘুরে দেখাটাও এটাও একটা আনন্দ। এমনিতে এইসব ঐতিহাসিক জায়গা ঘোরার তো আনন্দ আছেই, পাশাপাশি মানে এই যে একেবারে সেফলি কোনো ধরনের ঝামেলায় না পড়ে সব কিছু ঠিকঠাক মতো দেখে আবার ফিরে যাচ্ছি, এটাও একটা আসলে সাকসেস বলা চলে। তো আপনারাও যারা আসবেন তারা অবশ্যই দিল্লিতে যদি আসেন অন্তত মানে যে কোনো কাজে, অফিসিয়াল কাজে অথবা পারিবারিক কোনো কাজে বা ডাক্তার দেখাতে যদি কেউ আসেন, তাহলে চেষ্টা করবেন একদিনের জন্য হলেও আপনারা আগ্রাটা ঘুরে যেতে। সার্কভুক্ত দেশ হলে 85 টাকা, আর ইন্ডিয়ানদের জন্য তো 50 টাকা। যদি আপনি 50 টাকায় কাটতে পারেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য কোথাও যদি আবার আমরা ঘুরতে যাই তাহলে সেই ভিডিওতেও আপনাদের সাথে আবার দেখা হবে। আপাতত আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেখানেই যাবেন অবশ্যই সেই সব ট্যুরিস্ট প্লেসগুলো চেষ্টা করবেন যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আল্লাহ হাফেজ।